সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করে থাকি যে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং কী করণীয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘুমের সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ঘুমের সমস্যা এটি এমন একটি সমস্যা যেটি আসলে কারণ নেই এমন মানুষ খুঁজে একেবারেই পাওয়া যাবে না। আপনার কাছে জানতে চাই যে ঘুমের সমস্যা আসলে কত ধরনের হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে ঘুমের সমস্যা অনেক ধরনের হতে পারে। সাধারণভাবে কোনো মানুষের ঘুমই যে সবসময় একদম একই রকম হবে বা সবসময় স্যাটিসফ্যাক্টরি হবে তা কিন্তু না। অ্যাংজাইটি, স্ট্রেস, শারীরিক অসুস্থতা, বিভিন্ন কারণে ঘুমের পরিমাণ এবং ঘুমের কোয়ালিটি একটু বাড়তে পারে বা একটু কমতে পারে। কিন্তু আমরা বলি যদি ঘুমের কোয়ালিটি এত বেশি হয় বা এত কম হয় যেটা তার জীবনযাপন অথবা তার চাকরি অথবা তার পড়াশোনাকে ব্যাঘাত ঘটে, তখন এটাকে আমরা রোগ বলি। তাহলে ঘুম একদিন একটু কম হলো বা একদিন একটু বেশি হলো বা একদিন একটু ড্রাউজি ফিল হলো, ইট ইজ নট এ ডিজিজ, বাট এই সমস্যাটা পারসিস্ট করতেছে মোর দেন 3 মান্থ এবং এটা তার জীবনযাপনকে হ্যাম্পার করতেছে। চাকরিতে সে কনসেন্ট্রেট করতে পারে না বা পড়াশোনায় সে পিছিয়ে যাচ্ছে, দেন ইট ইজ এ ডিজিজ। আমরা একটু জানতে চাই যে ইনসোমনিয়া এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। এই ইনসোমনিয়া বলতে আসলে কি বোঝায়? ঘুমের সমস্যা আসলে 3 ধরনের হয়। একটা হচ্ছে ইনসোমনিয়া, আরেকটা হচ্ছে হাইপারসোমনিয়া, আর একটা হচ্ছে প্যারাসোমনিয়া। আচ্ছা, যেহেতু ঘুমের ইনসোমনিয়া সমস্যাটা মোস্ট কমন বা আমরা সারাক্ষণই এই রোগীগুলো পাই, আমরা মনে করি ঘুমের সমস্যা মানেই কিন্তু ইনসোমনিয়া বা বাংলা যেটাকে বলে অনিদ্রা। কিন্তু আসলে এর বিপরীতে অন্যান্য রোগও কিন্তু আছে। ঘুমের সমস্যা প্রথম যেটা ইনসোমনিয়া, সেটা মানে হচ্ছে অনিদ্রা। অনিদ্রা মানে কম ঘুম হওয়া। আরেকটা আছে ঘুমের সমস্যা হাইপারসোমনিয়া, মানে আপনি প্রচুর ঘুমান, এত ঘুমান যে আপনার ডেইলি অ্যাক্টিভিটি, আপনার চাকরি, আপনার পড়াশোনা সব কিছুতে সমস্যা, এটাও কিন্তু রোগ। আরেকটা হচ্ছে প্যারাসোমনিয়া, আপনি ঘুমের মধ্যে অত্যাধিক ভয় পান, ঘুমের মধ্যে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করেন, অনেকে ঘুমের মধ্যে হাঁটে, অনেকে ঘুমের মধ্যে প্যারালাইজড হয়ে যায়, এটাও কিন্তু যেটাকে আমরা প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলি। জি জি, এগুলোও কিন্তু ঘুমের রোগ। তো এগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ইনসোমনিয়া বা ঘুম কম হওয়া। এখন কখন আমরা একটা লোককে ইনসোমনিয়া বা ঘুম কম হচ্ছে এটা বলবো? ইনসোমনিয়া আসলে 2টা প্যারামিটার দিয়ে নির্ধারিত হয়। একটা হচ্ছে ঘুমের পরিমাণ, আরটা হচ্ছে ঘুমের কোয়ালিটি। একজন সুস্থ সবল অ্যাডাল্ট মানুষের 6 থেকে 8 ঘন্টা স্বাস্থ্যকর ঘুমের জন্য প্রয়োজন এবং এটি বলা হয় যে যত বয়স কম থাকবে তত বাড়বে, যত বয়স কম হবে তত কমবে। এটা হচ্ছে স্বাভাবিক ফিজিওলজিক্যাল। এর চেয়ে যদি ঘুমের পরিমাণ কম হয় তখন কিন্তু নানাবিধ সাইড এফেক্ট আপনার আসা শুরু হবে। যেমন আপনার মেমোরি কম হয়ে যাবে, কগনিটিভ ফাংশন কম হয়ে যাবে, কনসেন্ট্রেট করতে পারবেন না, যে উদ্ভাবনী ক্ষমতা আপনার আছে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, এগুলো কমে যাবে। আরেকটা হচ্ছে যে আপনি ঘুমাচ্ছেন 6 ঘন্টা 8 ঘন্টা কিন্তু কোয়ালিটি স্লিপ হচ্ছে না। যেমন এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যারা রাত জাগে দিনে ঘুমায়, যখন ডে লাইট ঘরে প্রবেশ করে তখন কিন্তু আপনার ভালো ঘুম হয় না। প্লাস হচ্ছে নয়েজ থাকে দিনের মধ্যে, দিনের বেলায় এ ঢুকছে ও বের হচ্ছে, একটা নয়েজ হচ্ছে, তখন কিন্তু সে ঘুমাচ্ছে কিন্তু ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, কিন্তু সেই 6 ঘন্টা ঘুমটা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা মেনটেন করছে না। দুটোই কিন্তু ইনসোমনিয়া। বোথ স্লিপের ডিউরেশন কম হলেও ইনসোমনিয়া, স্লিপের কোয়ালিটি কম হলেও কিন্তু ইনসোমনিয়া। আচ্ছা, সো কি কি কারণ আসলে এই ইনসোমনিয়া হতে পারে, অথবা যে আপনি বলছিলেন যে ঘুমের ডিউরেশনটা কম হতে পারে? ইনসোমনিয়ার কারণগুলোকে যদি আমরা বলি, এটা মূলত 3টি কারণে হয়। সবচেয়ে কমনেস্ট কারণ হচ্ছে সাইকিয়াট্রিক, মানে মানবিক কারণ। এখন দেখেন সাইকিয়াট্রিক কারণে কম ঘুম হয় এটা কিন্তু সব মানুষেরই হয়। আমার আজকে একটা বিপদ হলো, আল্লাহ না করুক কারো একটা বিপদ হলো, তখন কিন্তু আমার একটু ঘুম কম হবে। কোনো বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত আছি, সেটা যে বিষয় হোক, ব্যবসায়িক হোক, পড়াশোনা হোক, ঘুম কম হবে। কিন্তু এটা যদি পারসিস্টেন্ট থাকে এবং 3 to 6 মান্থে বেশি পারসিস্ট করে এবং পারসিস্টেন্টলি আবার 3 ঘন্টার কম ঘুম হয়, তখন এটা কিন্তু ইনসোমনিয়া। তাহলে সাইকোলজিক্যাল স্ট্রেস এটা বিভিন্ন রকম হতে পারে, পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন হতে পারে এবং আপনার অ্যাংজাইটি হতে পারে। এছাড়া পিওর সাইকিয়াট্রিক ডিজিজ যেগুলো আছে, সিজোফ্রেনিয়া বা সিজোএফেক্টিভ ডিসঅর্ডার, মেনিয়া, এদের তো খুব কম ঘুম হয়। তো সাইকিয়াট্রিক ডিজিজ ইজ দ্য লিডিং কজ অফ
ইনসমনিয়া। সেকেন্ড ইজ দ্য ফিজিক্যাল ডিজিজ, আপনার শারীরিক রোগেও কিন্তু ঘুম কম হয়। যেমন আপনার অনেক শ্বাসকষ্ট কন্ট্রোল হচ্ছে না, আপনার কিন্তু ঘুম কম হবে। আপনি স্ট্রোক করেছেন, তাহলে আপনার কিন্তু একদিক প্যারালাইজড, আপনি একদিক নাড়তে পারেন না, ঘুম কম হবে। এবং আপনার পেটে ব্যথা, আপনার পায়ে ব্যথা, আপনার ডায়াবেটিস, আপনার যে কোনো কিছু আনকন্ট্রোল, সেক্ষেত্রেও কিন্তু ঘুম কম হবে। 3 নম্বর হচ্ছে কিছু রোগ আছে, নিউরোলজিক্যাল কিছু রোগ আছে, সেগুলোতেও কিন্তু ঘুম কম হয়। ইনসোমনিয়া যাদের হচ্ছে তাদের আর কি কি ধরনের কমপ্লিকেশনস হয়ে থাকে? স্লিপকে বলা হয় আমাদের টোটাল রিবুটিং সিস্টেম। একটা কম্পিউটার যেমন রিবুট হয়, সেরকম স্লিপের মধ্যে দিয়ে কিন্তু আমরা রিবুট হই। সুতরাং এই স্লিপের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়। 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের মেমোরি যে প্রসেসিং। আমি যে জিনিসগুলো আজকে নিলাম, এই শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট, এটা কিন্তু স্লিপের মধ্যে হয়। কগনিশন মানে আমার যে সেন্স, পার্সোনালিটি, আমার যে ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু ভালো ঘুমের উপর নির্ভর করে। প্লাস আমাদের যে মেজাজ, যেটা আমরা যেটা বলি অ্যাঙ্গার, এটা কিন্তু ঘুমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্লাস আমাদের যে ডিসিশন মেকিং, যে কুইক ডিসিশন মেকিং, অনেকে দেখবেন যে খুব দ্রুত ডিসিশন নিতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু ভালো ঘুমের সাথে সম্পৃক্ত। আপনার যখনই ঘুম কম হবে অথবা ঘুমের কোয়ালিটি কমে যাবে, আপনার কিন্তু জাজমেন্ট কমে যাবে। দেখবেন যে আপনি অ্যাকুরেট জাজমেন্ট করতে পারছেন না, এবং একটা পড়া আপনি বারবার পড়ছেন কিন্তু আপনি মেমোরাইজ হচ্ছে না। একটা সূক্ষ্ম কাজ দেওয়া হলো আপনাকে, শুয়ের মধ্যে সুতা দেওয়া, আপনি বারবারই হাত কাঁপছে। সার্জনদের ক্ষেত্রে তো আরও বেশি, ঘুম কম হলে তারা কিন্তু অ্যাকুরেট সার্জারি করতে পারে না। এবং ক্রিয়েটিভ মানুষ যারা ছবি আঁকে, গান গায়, এদের জন্য তো ঘুম আরও এসেনশিয়াল। ঘুম যদি কম হয়, ক্রিয়েটিভিটি অবশ্যই কমে যায়। এক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কীরকম হয়ে থাকে? কারো যদি ইনসমনিয়া থাকে বা ঘুমের অনিদ্রা রোগ থাকে, সেটার ম্যানেজমেন্ট হবে 3 পর্যায়ে। প্রথম হচ্ছে পরামর্শ, দ্বিতীয় হচ্ছে কি ড্রাগস, তৃতীয় হচ্ছে ব্যায়াম। পরামর্শের ক্ষেত্রে আমরা বলি যে প্রথমেই ঘুম কম হওয়া নিয়ে অস্থির হওয়ার দরকার নেই। আপনি দেখেন যে আপনার এই ঘুমটা কেন কম হচ্ছে, আপনি দেখেন যে আপনি কোনো মানসিক দুশ্চিন্তায় ভুগছেন কিনা, কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার, কোনো ডিপ্রেশন, হতাশা আপনার মধ্যে কাজ করছে কিনা, কোনো অ্যাকিউট স্ট্রেস আপনার মধ্যে আছে কিনা। যেমন আপনি একটা শেয়ার মার্কেটের অনেকগুলো টাকা হারালেন, তো আপনার একটু ঘুম কম হবে, এটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে। হয়তো ডাক্তারের পরামর্শে 2-1 দিন সিরিটিভ খেলেন, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে যে আপনার কোনো স্ট্রেস আছে কিনা। স্ট্রেস যদি থাকে, স্ট্রেসকে আগে ম্যানেজ করতে হবে। সেকেন্ড, আপনাকে দেখতে হবে যে যদি স্ট্রেস না থাকে, আপনি কোনো ফিজিক্যাল ডিজিজে ভুগছেন কিনা। যেমন ডায়াবেটিক রোগীদের প্রায় পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে তাদের হাত পা জ্বলে। আপনি চিন্তা করেন, যে লোকটা রাতে শুতে গেল, তার হাত পা জ্বলছে, তার কিন্তু ভালো ঘুম হবে না। বা তার যার শ্বাসকষ্ট, সে ভালো শ্বাসই নিতে পারছে না, ভালো কি ঘুমাবে। বা তার হাতের এক জায়গায় ভাঙা, সে জায়গায় ব্যথা করছে, তাহলে আপনার বডিলি কোনো যদি পেইন থাকে বা বডিলি কোনো যদি ডিসকমফোর্ট থাকে, এটাকে আগে অ্যাড্রেস করে। 3 নম্বর জিনিস আমরা যেটা বলি, এটা হচ্ছে কি আপনার ঘুমের যে এনভায়রনমেন্ট, এটাকে অ্যাড্রেস করে। যেমন আমরা বলি যে আলোবিহীন রুমে ঘুমাতে হবে। অনেকে ডে লাইটে ঘুমাতে চায়, ডে লাইটে কিন্তু কখনো ভালো ঘুমাবে না। এবং নয়েজ ফ্রি, যে কোনো নয়েজ এবং ডে লাইট, এগুলো কিন্তু ঘুমকে ব্যাঘাত করে। 3 নম্বর আমরা বলি যে দিনের বেলা যারা বেশি ঘুমায়, ওদের কিন্তু রাতে ভালো ঘুম হয় না। তাহলে যাদের ঘুমের সমস্যা, তাদেরকে এই পরামর্শগুলো মেনে চলতে হবে। 2 নম্বরে আমরা চলে যাব ড্রাগস। ড্রাগসের ক্ষেত্রে আমাদেরকে খুব কশাস হতে হবে। সিরিটিভ যে ড্রাগগুলো, এগুলোর কিন্তু টলারেন্সও বেশি, ডিপেন্ডেন্সিও বেশি। হাইপারসোমনিয়া, এটাও আরেকটি ঘুমজনিত সমস্যা, এটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। হাইপারসোমনিয়া এই রোগটি একটু কম, কিন্তু আমরা এই ধরনের রোগীরা পাই। বা অনেক সময় এই ধরনের রোগী পেলে আমরা হতবাক হই যে রোগী নিজে বা রোগীর রিলেটিভরা মনে করে এটা কোনো রোগ না। হাইপারসোমনিয়া হচ্ছে দিনে 8.5 ঘন্টা বা 9 ঘন্টার বেশি ঘুমানো, এক্সেসিভ স্লিপনেস। হাইপারসোমনিয়ার মধ্যে সবচেয়ে কমনস যেটা, সেটা হচ্ছে ডে টাইম স্লিপনেস। মানে দেখা যাচ্ছে ট্রেনে উঠলো বা মেট্রোতে উঠলো বা গাড়িতে উঠলো, উঠেই ঘুমায় গেল। বা একটা কাজ করতেছে অফিসে, এর মধ্যেই ঘুমায় গেল। বা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে, এর মধ্যে ঘুমা যাচ্ছে। মানে দিনের বেলা কর্মক্ষেত্রে অত্যধিক ঘুমানো, এটাকে বলা হয় ডে টাইম স্লিপনেস। এটার অন্যতম কারণ হচ্ছে এন্ডোক্রাইন কজগুলো, যেমন থাইরয়েড হরমোন যদি কম থাকে, ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, এছাড়া নাক ডাকার সমস্যা, আমরা যেটাকে বলি স্নোরিং, যারা রাতে নাক ডাকে, তাদের কিন্তু রাতে ভালো ঘুম হয় না, তাদের দিনে তারা অল্পতেই ঘুমিয়ে যায়। এটা কিন্তু তাদের কর্মক্ষেত্রে, পড়াশোনায়, সব ক্ষেত্রেই কিন্তু বাধার সৃষ্টি করে। আচ্ছা, আমরা অনেক সময় কিন্তু দেখেছি যাদের ওজন বেশি, যারা ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছেন, তাদের মধ্যে কিন্তু অত্যাধিক ঘুমজনিত সমস্যা রয়েছে। এটি আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। যারা মোটা, ওরা একটু বেশি ঘুমায় এবং ওদের আত্মীয় স্বজন বা রিলেটিভরা মনে করে ওরা খুব সুখী এবং ওদের ভালো ঘুম হচ্ছে। দ্যাট ইজ রং। তাদের আসলে দেখবেন যে বেশিরভাগ মোটা মানুষ নাক ডাকে বা স্নোরিং থাকে। স্নোরিং হলে কিন্তু আপনি ভালোভাবে শ্বাস নিতে পারেন না, এবং সেক্ষেত্রে কিন্তু ব্রেইন প্রপার অক্সিজেন পায় না। এরা ঘুমায় ঠিকই, কিন্তু এদের ঘুমটা ভালো কোয়ালিটির ঘুম হয় না। এই জন্য দেখবেন যারা স্নোরিং করে, নাক ডাকে,
ওরা দেখবেন রাতে ঘুমিয়েও দিনের বেলা অল্পতে আবার ঘুমিয়ে যাচ্ছে, বারবার ঘুমিয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন মোটা মানুষ সারা রাতও ঘুমাচ্ছে, সারা দিনও ঘুমাচ্ছে, কিন্তু তার স্লিপের যে ডেফিসিট বা স্লিপের যে অভাব ওটা কিন্তু পূরণ হচ্ছে না। কারণ যত আপনি নাক ডাকবেন, যত আপনার ওবেসিটি বাড়বে, তত কিন্তু ঘুমের কোয়ালিটি কমে যাবে। ঘুমের সমস্যার জন্য ড্রাগস খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্টের পার্ট, সেটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। আসলে ঘুমের যে ওষুধ, যেটাকে আমরা সিডেটিভ বলি বা হিপনোটিক্স বলি, এগুলোর ব্যবহার করতে হবে খুব জুডিশিয়ারি। কারণ এগুলোর টলারেন্সও বেশি, অ্যাডিকশনও বেশি, ডিপেন্ডেন্সিও বেশি। মানে আপনি একটা মানুষকে ঘুমের ওষুধ দিলেন, সে এটাতে খুব দ্রুত অ্যাডাপ্টেড হয়ে যাবে। দেখা যাবে তার যে পাওয়ার সে খাচ্ছে 0.5, কয়েকদিন পরে ওই পাওয়ারে তার কাজ হচ্ছে না, পাওয়ার আরও বাড়াতে হচ্ছে, আরও বাড়াতে হচ্ছে, শেষে ক্ষতিকর ডোজে সে নিচ্ছে, কারণ তার তো ঘুম আসতেছে না। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে এগুলোও কিন্তু অ্যাডিকশান আছে, এগুলো যত খাবে তত আরও খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়বে। এই জন্য আমাদেরকে কজ আইডেন্টিফাই করতে হবে, তার ঘুমটা কেন হচ্ছে না। কি সাইকিয়াট্রিক ডিজিজ, কি ফিজিক্যাল ডিজিজ, কি তার এনভায়রনমেন্টাল প্রবলেম, কি তার শিফট ওয়ার্ক, যে সে রাত জেগে কাজ করে এই জন্য দিনের বেলা ঘুম হয় না, কোথায় তার প্রবলেমটা আইডেন্টিফাই করে প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। এবং সিডেটিভ ড্রাগগুলোকে আমাদেরকে দিতে হবে ট্রানজিয়েন্ট টাইমের জন্য, লিখিত দিতে হবে, রুগীকেও বলে দিতে হবে যে নির্দিষ্ট সময়ের বেশি এগুলো খাবেন না, তাহলে কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও বেশি খাওয়ার, আরও বেশি ডোজ খাওয়া, এগুলোর প্রতি একটা আগ্রহ তার মধ্যে চলে আসবে। যাদের ঘুমজনিত সমস্যা রয়েছে এবং আপনাদের কাছে যখন যাচ্ছেন, আপনারা নির্দিষ্ট সময়ের জন্য ঔষধ দিচ্ছেন, সেই ঔষধের ডোজটা কমপ্লিট করার পরেও যদি দেখা যায় তাদের ঘুমের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে, যেমন হচ্ছে পার্কিনসন, ডিমেনশিয়া, ফ্যামিলিয়াল ফেটাল ইনসোমনিয়া, কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে যাদের আসলেই কিন্তু ঘুম কম হয় এবং এটা উইদাউট এনি কজ, তার ব্রেনের রোগের জন্য ঘুম কম হয়। আবার কিছু পার্সোনালিটি আছে, ওদের পার্সোনালিটি ঘুম কম হয়। সেক্ষেত্রে আমরা অ্যাংজিওলাইটিক ড্রাগ বা সিডেটিভ ড্রাগ না দিয়ে তাকে এন্টি ডিপ্রেসেন্ট যেসব কিছু ড্রাগ আছে যেগুলোতে ঘুম আসে এবং এগুলো প্রলং টাইম জুড়ে যদি সে খায়, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কিন্তু আমি আবারও বলছি, পিওর যে ঘুমের ওষুধ সিডেটিভ হিপনোটিক্স দিতে হবে অল্প সময়ের জন্য, কিন্তু তাকে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতে পারি। অ্যান্টি ডিপ্রেসেন্টগুলো লং টাইম ধরে সেবন করলে ঘুমও হবে, তার দুশ্চিন্তাও কমবে, কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এক্ষেত্রে ডাক্তারকে সতর্ক হতে হবে, তাকে চুজ করতে হবে কোন ড্রাগটা আমি লং টাইমের জন্য দিতে পারবো, কোন ড্রাগটা আমি অল্প সময়ের জন্য দিব। আরেকটা জিনিস হচ্ছে, প্রায়শই আপনি যেটা বললেন যে রোগীর নির্দিষ্ট সময় ওষুধ খেলো, তার ঘুম হলো, তারপর বন্ধ করার পর তার আর ঘুম হচ্ছে না। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, কারণটা আইডেন্টিফাই হয় না। ডাক্তার দেখা যাচ্ছে কারণের চিকিৎসা করার চেয়ে সিমটমের চিকিৎসা করার আগ্রহ বেশি। ডাক্তার চাচ্ছে আজকেই সে ঘুমায় যাক, কারণটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে না। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ঘুমের ওষুধ বন্ধ করতে হয় কিন্তু খুব স্লোলি। যে লোকটা গত 3 মাস ধরে ঘুমের ওষুধ খাচ্ছে, আপনি হঠাৎ করে বললেন কালকে থেকে তুমি খেয়েও না, কালকে থেকে তার ঘুম একদম পুরোপুরি হবে, ব্যাপারটা কিন্তু তা হবে না। স্লোলি কমাতে হবে। এবং রুগীকে অ্যাসিওর, অনেক সময় আমরা এরকম বলি যে আপনি অর্ধেক করে খান, বাকি অর্ধেক পাশে রাখেন, যদি ঘুম না হয় রাতে খাবেন। এবং রুগী দেখি যে এটা তো স্যাটিসফাইড, বলে যে স্যার এটা পাশে থাকাতে আমার ঘুম হয়েছে, আমি জানি যে আমার যদি ঘুম না হয় আমি উঠে বাকি অর্ধেক খাবো। তো এইভাবে অ্যাসিওরেন্সের মধ্যে দিয়ে স্লোলি ডোজ কমাতে হবে, হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না। আচ্ছা, আমরা আরও বিস্তারিত জানবো এই ঘুমের সমস্যা নিয়ে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ঘুম ভালো হতে কি খাবেন? প্রায়শই দেখা যায় যে তরুণ থেকে বৃদ্ধ আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ঘুমের সমস্যা রয়েছে এবং রাতে দেখা যায় ঘুম আসে না। এটা একটা কমন প্রবলেম, কিন্তু এই ঘুম যাতে ভালো হয় সেজন্য কিন্তু আপনার খাবার তালিকায় একটু পরিবর্তন আনতে হবে। প্রতিদিন যদি আপনার খাবার তালিকায় পুষ্টিকর কিছু খাবার রাখতে পারেন নিয়ম করে, তাহলেই কিন্তু দেখা যায় রাতে একটা ভালো ঘুম আনতে আপনাকে সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে কী কী খাবার প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে হবে। প্রথমে যদি বলা হয়, এক্ষেত্রে কলার কোনো বিকল্প নেই। আসলে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এবং যা ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে, এবং এই ট্রিপ্টোফ্যান কিন্তু আমাদের ঘুম আনতে সাহায্য করে। এবং যে ম্যাগনেসিয়াম রয়েছে সেটা কিন্তু দেখা যায় যে আমাদের স্নায়ুকে শিথিল করে, যার কারণে খুব সহজে ঘুম আসে। পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম কিন্তু দেখা যায় আমাদের পায়ের পেশিকে শিথিল করে। এর পাশাপাশি কলা কিন্তু খুব ভালোভাবে খাবারটা হজম করে। আপনার যদি খাবার ভালোভাবে হজম হয় তখন কিন্তু দেখা যায় খুব রাতে আপনি একটা ভালো ঘুম দিতে পারবেন। এরপরে আসা যাক কাঠবাদামের কথায়। কাঠবাদামে আমরা জানি যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট রয়েছে, ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে, এবং এই কাঠবাদামেও কিন্তু ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা কিন্তু আপনার স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। আপনি কিন্তু চাইলে ঘুমাতে যাওয়ার আগে 8 থেকে 10টা কাঠবাদাম খেয়ে ঘুমাতে যেতে পারেন,
তাতে কিন্তু সারা রাত আপনার একটা ভালো ঘুম হবে। আখরোট বা ওয়ালনাট এটা কিন্তু খুবই পুষ্টিসম্পন্ন একটা খাবার। আপনি আপনার খাবার তালিকায় প্রতিদিন আখরোট রাখতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনি অল্প কিছু পরিমাণ আখরোট খেয়ে তারপর ঘুমাতে যেতে পারেন, কারণ আখরোট কিন্তু দেখা যায় আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে এবং এই মেলাটোনিন কিন্তু খুব সহজে আমাদের ঘুম আনতে সাহায্য করে। খাবার তালিকায় আপনি প্রতিদিন দুধ রাখতে পারেন, কারণ দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ট্রিপ্টোফ্যান নিঃসরণে সাহায্য করে। এছাড়াও দুধে আপনার ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম জাতীয় খাবার আপনি যত বেশি করে খাবেন তত কিন্তু দেখা যায় যে আপনার রাতে খুব ভালো একটা ঘুম হবে। প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যার পরে আপনি কিন্তু একটা করে ডিম সিদ্ধ খেতেই পারেন, কারণ ডিমে যে ভিটামিন ডি রয়েছে এবং এছাড়াও প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে। ডিমের এই ভিটামিন ডি কিন্তু আপনার ব্রেনের ওই অংশে আপনার ঘুমানোর জন্য যে হরমোনগুলো দেয় সেই হরমোনগুলোকে নিঃসরণ করতে সাহায্য করে, যার কারণে প্রতিদিন একটা ডিম কিন্তু আপনার খাবার তালিকায় আপনি রাখবেন, যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনি চেরির জুস খেতে পারেন, কারণ আমরা অনেকেই জানি যে চেরিটা আসলে এতটা সহজলভ্য না আমাদের দেশে, কিন্তু যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপনি সন্ধ্যার পরে কিংবা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস চেরির জুস খেতে পারেন, কারণ চেরির জুসে কিন্তু দেখা যায় আমাদের ব্রেন থেকে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে, যেটা কিন্তু ভালো ঘুমের জন্য খুবই উপকারী। মধু কিন্তু আরেকটা পুষ্টিকর খাবার। মধু দেখা যায় আপনার মেলাটোনিন এবং সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস কুসুম গরম জলে 1 চা চামচ মধু যোগ করে কিন্তু খেতে পারেন, যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। আনারস, এখন বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়। আনারস কিন্তু আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন মধ্য সকালে কিংবা বিকালে আপনি হাফ কাপ থেকে 1 কাপ আনারস কেটে খেতেই পারেন। এরপরে রয়েছে লেটুস পাতা। আমরা সালাদ খেতে সাজেশন দিয়ে থাকি সবাইকে, সালাদে কিন্তু আপনি লেটুস পাতা যোগ করতে পারেন, কারণ লেটুস পাতাতে ল্যাক্টোক্যারিয়াম রয়েছে, যেটা কিন্তু দেখা যায় যে আপনার ভালো ঘুম আনতে সাহায্য করে। মিষ্টি আলুর কথা না বললেই নয়, কারণ মিষ্টি আলুকে কিন্তু বলা হয় যে ঘুমের মাসি। যারা দেখা যায় খাবার তালিকায় প্রতিদিন মিষ্টি আলু রাখেন তারা কিন্তু দেখা যায় রাতে খুব ভালো একটা ঘুম হয় তাদের। তারপর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। পটাশিয়ামটা কিন্তু আপনার রাতের বেলা আপনার ঘুমটা যাতে ভালো হয়, ইনসমনিয়া যাতে দূর হয়, তাতে কিন্তু সাহায্য করবে। আরেকটা পুষ্টিকর যে খাবারের কথা বলবো সেটা হলো ওটস, কারণ ওটসে দেখা যায় যে বিভিন্ন প্রকারের ভিটামিন, মিনারেলস এবং ফাইবার রয়েছে, যা কিন্তু দেখা যায় আপনাকে একটা প্রাণোচ্ছল রাখতে সাহায্য করবে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কিন্তু ওটস দেখা যায় আপনার রাতে ভালো ঘুম আনতেও সাহায্য করবে। রাতের খাবারে আপনি চাইলে দুধ দিয়ে ওটস রাখতে পারেন ভাত বা রুটির পরিবর্তে। তাতে কিন্তু দেখা যায় রাতে আপনার দুধ এবং ওটস যখন খাওয়া হবে দুইটাই কিন্তু আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে। এছাড়াও আপনি সবজির স্যুপ, বাদাম, কিশমিশ এরকম বিভিন্ন পুষ্টিসম্পন্ন খাবার আপনার খাবার তালিকায় রাখতে পারেন। ভালো ঘুম আনতে গেলে খাবারের পাশাপাশি কিন্তু একটা সঠিক লাইফস্টাইলও খুব জরুরি। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি যদি রাতে কিংবা হলো বিকালবেলা অথবা সকালে ঘুম থেকে উঠে 40 থেকে 45 মিনিট ব্যায়াম করেন, হাঁটাহাঁটি হতে পারে বা সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, তাহলে কিন্তু দেখা যায় সেটা আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে এবং খুব সহজেই ইনসমনিয়াটা দূর করবে। ঘুমের সমস্যা, স্লিপ প্যারালাইসিস এবং স্লিপ ওয়াকিং, এই দুটো সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। এগুলো সম্বন্ধে এক কথায় বলতে গেলে এগুলো নর্মাল ফিজিওলজিক্যাল। এগুলোকে অনেকে বড় রকম রোগ মনে করে, অনেকে মনে করে জিনে ধরছে এবং অনেকে কিন্তু পীর ফকিরের কাছে গিয়ে মিসম্যানেজমেন্ট হয়। ঘুমের মধ্যে হাঁটা এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই প্যারাসোমনিয়া বলে, ফিজিওলজিক্যাল। ছোট কিছু ওষুধ বা ছোট কিছু থেরাপির মধ্যে দিয়ে এটা ভালো হয়ে যায়। অনেকে আবার ঘুমের মধ্যে প্যারালাইজড হয়ে যায়, এটাকে গ্রামের দেশে বোবায় ধরা বলে। হঠাৎ করে ঘুম থেকে উঠলো, দেখা গেল তার হাত পা নাড়তে পারছে না, কথাও বলতে পারছে না। এটাও কিন্তু ফিজিওলজিক্যাল। অল্প কিছু ওষুধ এবং অল্প কিছু থেরাপির মাধ্যমে একদম। কারণটা আসলে কি? এটা হচ্ছে কি, আমাদের যে ঘুম হয়, ঘুমের দুইটা সাইকেল থাকে, একটা র্যাম স্লিপ আর একটা নন র্যাম স্লিপ। এই র্যাম স্লিপটা যখন শেষ না হতে রোগী জেগে যায় তখনই কিন্তু তার হাত পাটা প্যারালাইজ থাকে, কিন্তু সে ঘুম থেকে উঠে গেছে। এটা কিন্তু অল্প কিছু ওষুধ এবং অল্প কিছু থেরাপির মাধ্যমে রোগী একদম সুস্থ হয়ে যায়, বড় কোনো রোগ না। অনেকেই ঘুমের মধ্যে হাঁটলে বা ঘুমের মধ্যে প্যারালাইজ হয়ে গেলে মনে করে যে জিনে ধরেছে, ভূতে ধরেছে, বা অনেকে ওঝার কাছে নিয়ে যায়, কিন্তু আসলে নিউরোলজিস্টের কাছে গেলে সে প্রপার চিকিৎসা পাবে। জি, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক বিস্তারিত জানলাম যে আসলে ঘুমের সমস্যা কত ধরনের হয়ে থাকে এবং আসলে কী ধরনের ট্রিটমেন্ট তাদের করা উচিত। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ঘুমের সমস্যা নিয়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলুন আমরা দেখে নিই আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, এটা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে একটি কাপল দুজনে বিয়ের পরে একসাথে থেকে যখন নাকি 1 বছর চেষ্টা করার পরেও কোনো সন্তান ধারণ হয় না, সেটাকেই আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।